তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের। আজকে তোমাদের এইচএস এক্সাম 2024-এর বায়োলজি পরীক্ষা হলো। তো বায়োলজির প্রশ্নপত্র আলোচনার জন্য আমি সুমন্ত শুরু করছি তোমাদের বায়োলজি প্রশ্ন ডিসকাশন। প্রথম প্রশ্ন এমসিকিউ দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন রয়েছে, কর্পাস লুটিয়াম নিঃসরণ করে। কর্পাস লুটিয়াম কী নিঃসরণ করবে? সেটা উত্তর হয়ে যাবে প্রথম, যেটা গুরুত্বপূর্ণভাবে প্রোজেস্টেরন। তাহলে একের উত্তর হবে ডি। দ্বিতীয়, অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্ত করা যায়? আমরা জানি অ্যামনিওসেন্টেসিস মানেই হচ্ছে কি, অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির মাধ্যমে আমরা কোনো জীবের জিনগত রোগকে নির্ণয় করতে পারি, তাই উত্তর হবে ডাউন সিনড্রোম। নেক্সট, তারপর নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে? প্রথম হচ্ছে তাহলে হেপাটাইটিস বি, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে সংক্রামিত একটা গুরুত্বপূর্ণ রোগ। নেক্সট, 4 নম্বর প্রশ্নতে চলে আসি। 4 নম্বর প্রশ্ন রয়েছে, টার্নার সিন্ড্রোমে কোন ধরনের যৌন ক্রোমোজোমগত সজ্জা দেখা যায়? তাহলে কী হবে? টার্নার সিন্ড্রোম স্ত্রীদের দেখতে পায় একটা এক্স ক্রোমোজোম অনুপস্থিত থাকে, তাহলে উত্তর হয়ে যাবে কি, যে X0। নেক্সট, 5-এর প্রশ্ন, মেন্ডেলীয় দ্বিসংকোচনের টেস্ট কসের অনুপাত কত? 1:1:1:1, অর্থাৎ 4টে 1। নিচের কোনটি ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড নয়? সেটা হচ্ছে ইউএমপি, ইউরাসিল মনোফসফেট। নেক্সট, 7-এর প্রশ্ন, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার কোন দশায় রো প্রোটিনের ভূমিকা আছে? সেটা হবে সমাপ্তি দশা, অর্থাৎ সি এর অপশান। নেক্সট, পরের প্রশ্নতে আমরা চলে আসছি। পরের প্রশ্নতে যেটা রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে, অ্যানথ্রাক্স রোগ সাধারণত আক্রান্ত কারা হবে? অ্যানথ্রাক্স দেখা যায় গবাদি পশুদের। নিচের কোনটি সহজাত অনাক্রমতার জন্য দায়ী নয়? তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি, যে লিম্ফোসাইট। কেন? প্লীহা, ত্বক বা পাকস্থলী এগুলো প্রাথমিকভাবে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, আর টি লিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রমতা গড়ে তোলে, তাই এটাকে আমরা সহজাত ধরবো না। নেক্সট, 10-এর প্রশ্ন, নিচের কোনটি ট্রান্সজেনিক প্রক্রিয়া উৎপন্ন গোল্ডেন রাইসে বেশি পরিমাণে থাকে? সেটা হবে ক্যারোটিন। উদ্ভিদের বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য নিচের কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হবে? উদ্ভিদে বিভিন্ন জিনের অনুপ্রবেশ করানোর জন্য, অর্থাৎ বিভিন্ন জিনকে যার মধ্যে ঢোকাতে পারবো, প্রবেশ করাবো, কোন ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করব? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিকেন্স ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে। তাহলে তারপরে ব্যাসিলাস থুরেনজেনেসিসের বিটি জিন ব্যবহার করি, ইস্টেরিয়া কোলাই। কোন? তাহলে সঠিক উত্তর হওয়া উচিত এদের সবগুলি। নেক্সট, তারপরের প্রশ্নে চলে আসি। জুপ্লাঙ্কটন হলো, জুপ্লাঙ্কটন হচ্ছে কি, প্রাথমিক খাদক। কারণ জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে বেঁচে থাকে, তাই হচ্ছে প্রাথমিক খাদক। আর ফাইটোপ্লাঙ্কটন হলো উৎপাদক। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট নয়? ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় উদ্ভিদ উদ্যান, অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন, কারণ এটা এক্সিটু কনজারভেশন। জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো, জাঙ্গল উদ্ভিদের পুরু কিউটিকেলও দেখতে পাবো, নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। এ ও বি উভয় হবে সঠিক উত্তর। এগুলো ছিল এমসিকিউ। এবার একটু আমরা বিভিন্ন কোশ্চেন পত্র পুরোটা দেখে নিই। জেডাইএফটি কি? জেডাইএফটি মানে জাইগোট ইন্ট্রা ফলোপিয়ান ট্রান্সফার, অর্থাৎ আইভিএফ পদ্ধতিতে জাইগোটটাকে ফলোপিয়ান নালীতে ট্রান্সফার করলে সেটাকে বলে জেডাইএফটি। আলু গাছের ব্যবহৃত পরিবর্তিত কাণ্ডের অঙ্গসংস্থানগত নাম লিখো। পরিবর্তিত কাণ্ডটা কি? অর্থাৎ স্ফীতকন্দ, যেটা টিউবার, সেটাকে লিখতে হবে। ডিএনএ রেপ্লিকেশনে 3' থেকে 5' এক্সোনিউক্লিয়াস সক্রিয়তা কোন কাজে ব্যবহৃত হয়? এক্সোনিউক্লিয়াস সক্রিয়তার মাধ্যমে কি হতে পারে? অর্থাৎ এই ঘটনার জন্য আমরা ডিএনএর যে নিউক্লিওটাইড সিকোয়েন্স সেটা সঠিক বসেছে কিনা সেটাকে দেখে নেওয়া যায়। অর্থাৎ আমরা, এবং কোনো ভুল থাকলে কিন্তু প্রুফ রিডিংয়ের যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু সম্পাদন করা যায়। অর্থাৎ এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি তোমার সাহায্য করে বিপরীত দিক থেকে কোনো নিউক্লিওটাইডকে সংযুক্ত হতে হয়েছে কি না সেটাকে নির্ণয়ের জন্য। ম্যালিগনেন্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। বায়োম কি? বায়োম মানে ইউনিফর্ম ক্লাইমেটিক কন্ডিশন, অর্থাৎ একটা নির্দিষ্ট জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চল। জৈব বিবর্তন হলো, জৈব বিবর্তন যেগুলো ডিডিটি, বিএইচসি, অর্থাৎ যেগুলো নন বায়োডিগ্রেডেবল এলিমেন্ট রয়েছে তাদের। নেক্সট, 3-এর প্রশ্ন চলে আসি 3 নম্বরে। বহুভ্রূণতা, যখন একটা ভ্রূণস্থলিতে একাধিক ভ্রূণ তৈরি হবে তাকে আমরা কি বলবো? বহুভ্রূণতা। এর একটা উদাহরণ, বহুভ্রূণতা সাইট্রাস তুমি লিখতে পারো, পাইনাস লিখতে পারো। বার্থেলিন গ্রন্থি কি? এটা কোন জননতন্ত্রের বৈশিষ্ট্য? আমরা জানি এটা গুরুত্বপূর্ণভাবে বার্থেলিন গ্রন্থি দেখতে পাওয়া যাবে কাদের ক্ষেত্রে? বার্থেলিন গ্ল্যান্ড একটা তা যেটা বলছিলাম, বার্থেলিন গ্রন্থি কাদের দেখতে পাবো? সেটা হচ্ছে ফিমেলদের দেখতে পাওয়া যাবে। এটা ভেজাইনাল লুব্রিকেশনে সাহায্য করে। নেক্সট, কোন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ? অক্সিটোসিন দুগ্ধক্ষরণ করে। আমরা জানি প্রোল্যাক্টিন প্রোডাকশন করে মিল্ক।
ক্রোমোজোমের মুখ্য খাঁজ গৌণ খাঁজের কার্যগত পার্থক্য। মুখ্য খাঁজ অঞ্চলে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, গৌণ খাঁজ অঞ্চলে থাকে না, কারণ সেন্ট্রোমিয়ারই কী করে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, মুখ্য খাঁজ অঞ্চলে তোমার স্পিন্ডেল ফাইবার অঞ্চলগুলো কাইনেটোকোরের সাহায্যে যুক্ত থাকে, গৌণ খাঁজ অঞ্চলে কিন্তু তা থাকে না, কারণ কাইনেটোকোরও স্পিন্ডেল ফাইবারগুলোকে ধরে রেখে কোষের যে ক্রোমোসোমের ভাঙন সেটাতে সাহায্য করে। আর গৌণ খাঁজ অঞ্চল থেকে নিউক্লিওলাসের সৃষ্টি হয়, মুখ্য খাঁজ থেকে নিউক্লিওলাসের সৃষ্টি হয় না, অর্থাৎ কার্যগত দুটো পার্থক্য বললেই হবে। পোলট্রি ফার্মের সুবিধা, একদম কমন কোশ্চেন, পোলট্রি ফার্ম ম্যানেজমেন্ট করার পর কী কী সুবিধা হচ্ছে এটা তোমরা প্রত্যেকেই জানো। গরুর একটি উন্নত দুগ্ধ প্রজাতি জাতের নাম, সেটা হচ্ছে হলস্টাইন থেকে জার্সি শাহিওয়াল। এবার মৌমাছির বিজ্ঞানসম্মত নাম এপিস ডরসাটা, এপিস ইন্ডিকা। তো নেক্সট, বায়োটেকনোলজিতে প্লাইসিং পদ্ধতিটি কেন ব্যবহৃত হয়? প্লাইসিং পদ্ধতিটি আমরা পড়েছিলাম যেখানে এমআরএনএ প্রসেসিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্লাইসিং কিসের জন্য? যে ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে এক্সনকে যুক্ত করার জন্য। তো বায়োটেকনোলজিতে যাতে সমস্ত জিনের বহিঃপ্রকাশ করতে পারি, তাই প্লাইসিং পদ্ধতির ব্যবহার করা হবে, এই জায়গাটা লিখতে হবে। ভেক্টর কি? ভেক্টর মানে যে নির্দিষ্ট ডিএনএকে পোষক কোষে ঢুকিয়ে সেটা জিনকে স্থানান্তর করতে পারবো, তাকে বলবো ভেক্টর। ভেক্টরকে ব্যাকটেরিয়া কোষে কীভাবে প্রবেশ করানো যেতে পারে, সেটা জিন গান বা বায়োলিস্টিক পদ্ধতি, তারপরে ট্রান্সফেকশন, ট্রান্সফরমেশন, তো বিভিন্ন পদ্ধতি রয়েছে, মাইক্রো ইনজেকশন, এগুলোর মাধ্যমে প্রবেশ করাতে পারি। নেক্সট, তার পরবর্তী প্রশ্নতে চলে আসি আমরা। জাতীয় উদ্যান বলতে কী বোঝো? তোমরা সবাই জানো যে কেন্দ্রীয় সরকারের নিয়মাবলী নিয়ন্ত্রিত যে বৃহৎ উদ্যান যেখানে ইনসিটু সংরক্ষণ করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? বায়োস্ফিয়ার রিজার্ভের 3টে জোন থাকে। বায়োস্ফিয়ার একটা বৃহৎ জলবায়ুযুক্ত অঞ্চলকে কনজার্ভ করা হয় যখন। নেক্সট, তারপরে 3 নম্বরের প্রশ্ন যেগুলো হচ্ছে বায়ুপরাগী ফুলের যে কোনো দুটি চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ বায়ুপরাগী মানে নেকটার গ্ল্যান্ড থাকার প্রয়োজন নেই। বায়ুপরাগী মানে ফুলগুলো বর্ণহীন, গন্ধহীন হয়ে থাকে, কালারফুল নাও হতে পারে। উস্পোর কি? উস্পোর একটা গুরুত্বপূর্ণ স্পোর আমরা দেখতে পাবো, সেটাও তোমরা জানো প্রত্যেকেই, কমন কোশ্চেন। উজেনেসিস বলতে কি বোঝো? ডিম্বাণু উৎপাদন পদ্ধতি। প্লাসেন্টার যে কোনো একটি অন্তঃক্ষরাধর্মী কাজ, মানে হরমোন রিলেটেড কাজ যে কোনো একটা লিখতে হবে। ডাউন সিনড্রোম ও ক্লাইনফিল্টার সিনড্রোমের কারণ। ডাউন সিনড্রোম হচ্ছে 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি। ক্লাইনফিল্টার সিনড্রোম হচ্ছে অতিরিক্ত এক্স ক্রোমোজোমের উপস্থিতি। তারপরে কাইনেটোকোর কি? ওই যে বললাম মুখ্য খাঁজ অঞ্চলে যে চাকতির মতো অংশ থাকে সেটাকে কাইনেটোকোর বলবো। বিবর্তনে আণবিক প্রমাণ, হরমোন ঘটিত প্রমাণ, উৎসেচক ঘটিত প্রমাণ, এগুলো লিখতে হবে। জেনেটিক ডিপ কি? জিনের কোনো আকস্মিক যদি কোনো কারণে যদি দেখি জীবের হ্রাস পাওয়ার কারণে জেনেটিক বা জিনগত অবস্থা কমে আসছে, সেটাকে বলবো জেনেটিক ডিপ। মিউটেশন কি? ক্রোমোজোমের আকস্মিক পরিবর্তন। মিউটেশনের জন্য হুগো দা ভিসের পরীক্ষাটা, হুগো দা ভিস যে মিউটেশনের জন্য যেটা বলেছেন দ্য মিউটেশন থিওরি, সেটাকে তোমার সংক্ষেপে লিখতে হবে। নেক্সট, তারপর প্রশ্ন কোষভিত্তিক অনাক্রমতা, রসভিত্তিক। কোষভিত্তিক অনাক্রমতা টি কোষ করে, রসভিত্তিক অনাক্রমতা বি কোষ করে থাকে। কোষভিত্তিক অনাক্রমতা একটা বিশেষ টার্গেট করে ডেস্ট্রয় করে ফেলে। রসভিত্তিক অনাক্রমতা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে হয়ে থাকবে। এখানে কোষভিত্তিক অনাক্রমতার জন্য বিভিন্ন কি টিলার সেল, কি সাপ্রেসর সেল রেসপন্সিবল রয়েছে, তো এগুলো তোমরা পারবে, এগুলো করবে। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবীর নাম। এগুলো একদম কমন প্রশ্ন। নেক্সট, মানবদেহে মদ্যপানের কুপ্রভাব পারা যাবে। এবারে কোকেন কোন ধরনের ড্রাগ? ড্রাগের প্রকারের মধ্যে সেটা লিখবে। উদ্ভিদ প্রজননবিদ্যার উদ্দেশ্য, উদ্ভিদ প্রজনন কেন করা হয়? নতুন প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য, ফসল উৎপাদন বৃদ্ধির জন্য, এই সমস্তগুলো লিখতে হবে। মাইনর কার্পের বিজ্ঞানসম্মত নাম যে কোনো, আমরা জানি বাটা, পুঁটি, যে কোনো একটা মাছের বিজ্ঞানসম্মত নাম লিখলেই হবে সেক্ষেত্রে। শিল্প উৎপাদনে অণুজীব মানে শিল্প ক্ষেত্রে কী কী অণুজীবগুলো ব্যবহৃত হয় সেটা লিখতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ, অর্থাৎ বায়োটেকনোলজির জন্য কী কী স্টেপগুলো অবলম্বন করা হয়। প্রথমে আমরা একটা জীবটাকে ডিএনএ কালেক্ট করব, জীবটাকে সংগ্রহ করে তাকে আইসোলেট করব, তাকে কাটবো, তারপর একটা ভেক্টর নির্বাচন করব, ভেক্টরের সাথে ডিজাইরেবল জিনের হাইব্রিড তৈরি করব, তারপর সেটা পোষক কোষের মধ্যে প্রবেশ করাবো, দিয়ে তার মধ্যে প্রোডাক্টকে কালেক্ট করব আমরা। সিডিএনএ, রিভার্স ট্রান্সক্রিপ্টের কাজে লাগিয়ে যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি করব, সেই ডিএনএটাকে বলবো সিডিএনএ। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে আসি। ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি? জিন ট্রান্সফারের মাধ্যমে যে উদ্ভিদগুলো তৈরি করব, বিটি জিন ট্রান্সফারের মাধ্যমে। একটি উদাহরণ দাও। টোবাকো, ট্রান্সজেনিক টোবাকো। তো বিটি বেগুন, বিটি কটন। নকআউট ইঁদুর কি একটা ট্রান্সজেনিক যে প্রাণী, সেটা হচ্ছে নকআউট ইঁদুর। বায়োপাইরেসি বলতে কি বোঝো? পারমিশন, বিনা পারমিশন নেওয়ার পরে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ স্বার্থে জীব বা জীবজ সম্পদকে ব্যবহার করে, তাকে বলা হচ্ছে বায়োপাইরেসি। একটি উদাহরণ দেওয়া। ভারতীয় নিম, ভারতীয় হলুদ। তারপরে পাখির খেচর অভিযোজন, মানে পাখি ওড়ার জন্য যে অভিযান হয়েছে, তার দেখে ওজন হ্রাস হয়েছে, তার নিউম্যাটিক অস্থি দেখা যায়, এই সমস্তগুলো লিখতে হবে। প্রাণী জগৎ থেকে অভিসারী অভিযোজন,
অভিসারী অভিযোজন একটা উদাহরণ দাও। যে কোনো একটা কিছুর ক্ষেত্রে লিখতে পারো। অট ইকোলজি, সিন ইকোলজি। অট মানে কোনো জীবের সাপেক্ষে পরিবেশের পড়াশোনা, একটা মাত্র জীবের সাথে। আর একটা জীব প্রজাতির সাথে পরিবেশের যে আন্তঃক্রিয়ার আলোচনা, সেটা হচ্ছে সিন ইকোলজি, সেটার পার্থক্য। হ্যাবিট্যাট, কোনো একটা জীব যেখানে বসবাস করে সেটা হচ্ছে তার হ্যাবিট্যাট। মানবদেহের নিষেক পদ্ধতি, অর্থাৎ প্রথমে গ্যামেটোজেনেসিস হলো, গ্যামেটের ট্রান্সফার হবে স্ত্রী দেহে, স্ত্রী দেহের মধ্যে সেটা তারপর ক্যাপাসিটেন্স অর্জন করবে। পর পর স্টেপগুলো করে নিষেক পদ্ধতি লিখতে হবে। প্লাসেন্টা একটা অস্থায়ী স্ট্রাকচার যেটা গঠিত হবে মাতৃদেহর সঙ্গে ভ্রূণের মধ্যে, এটা করব। ইতর পরাগযোগ বিনোদন কৌশল, কোন কোন ক্ষেত্রে ইতর পরাগযোগ ঘটবে একটা উদ্ভিদে। ইতর পরাগযোগ ঘটার জন্য প্রথম হচ্ছে মানে একলিঙ্গ ফুল হলেই ইতর পরাগযোগ ঘটবে। ফুলের যদি ম্যাচুরিটি মানে ডাইকোগামি যেটাকে বলা হয়, মানে প্রোট্যান্ডি প্রোটোগাইনি, সেগুলো করতে হবে। স্টাইলিটা যদি ডিফারেন্সিয়েট থাকে। তো এরকম করে আমরা এই পার্থক্যগুলো লিখলে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। নেক্সট, তারপরে প্রশ্ন, মেন্ডেলীয় উত্তরাধিকার পরীক্ষায় দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত থাকলে তা কীভাবে লিঙ্ক কিনা তা কীভাবে পরীক্ষা করা যায়। এখানে মেন্ডেলিয়ান যে রয়েছে, লিঙ্কেজের যে কনসেপ্ট রয়েছে, লিঙ্কেজের কনসেপ্ট থেকে দেখব মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্স সেটা কীভাবে বুঝতে পারবো, সেটাকে একটু এক্সপ্লেন করতে হবে নিজেদের ভাষাতে। নেক্সট, ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে ল্যাগিং স্ট্র্যান্ডের রেপ্লিকেশন কেন অবিচ্ছিন্ন না হয়ে বিচ্ছিন্নভাবে হয়। বিচ্ছিন্নভাবে কতগুলো কাজেই খণ্ডকের মাধ্যমে কেন হয়, কারণ সেখানে যে কাজটা রয়েছে নিউক্লিওটাইডটা অর্থাৎ ডিএনএ পলিমারেজ সঠিকভাবে কাজ করতে পারে না বিপরীত সিকোয়েন্স হয়ে যাওয়ার জন্য, তাই সেটা থেমে থেমে হয়, তার জন্য কার্যকরী খণ্ডকগুলো গঠিত হয়। অর্থাৎ তোমাকে ল্যাগিং স্ট্যান্ড কেন কীভাবে গঠিত হলো এটা ব্যাখ্যা করলে হয়ে যাবে। পরিবেশে বিভিন্ন অজীবজ উপাদান অর্থাৎ ইকোসিস্টেমের বিভিন্ন অজীবজ উপাদান, সূর্যালোক থেকে শুরু করে তোমার মাটি, অ্যাডাফিক ফ্যাক্টর, জলবায়ুর উপাদান, এগুলো সমস্তগুলোই লিখতে হবে। নেক্সট, লবণাম্ব উদ্ভিদে কয়েকটি অভিযোজন। লবণাম্ব উদ্ভিদ লবণ সহনের জন্য কী কী অভিযোজন ঘটেছে, অর্থাৎ সুন্দরী উদ্ভিদের অভিযোজন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সংক্ষেপে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সব একমুখী হয়। তারপরে বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ সর্বদা আমাদের থার্মোডাইনামিক্সের সূত্রগুলো মেনে চলে, তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র, সেগুলো ব্যাখ্যা করতে হবে। এখানে সূর্যই হচ্ছে মেন শক্তির উৎস। এখানে শক্তি এক শক্তি থেকে অন্য শক্তি রূপান্তরিত হয়, কিন্তু শক্তির সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয়, এগুলো করে লিখতে হবে। আর পপুলেশন বৃদ্ধির লেখচিত্র, যেখানে এস এবং জি আকৃতির লেখচিত্রের পার্থক্য তোমাদের করতে হবে। তাহলে আমরা কম সময়ের মধ্যে ওভারঅল তোমাদের 2024-এর প্রশ্নপত্র আলোচনা করলাম। আশা রাখবো তোমরা অনেকেই বুঝতে পেরেছো। তো প্রত্যেককে অনুরোধ রইল, তোমাদের এমসিকিউ কার কটা সঠিক যাচ্ছে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করবে। তো আমরা কম সময়ের মধ্যে শেষ করলাম যাতে তোমরা সহজেই কোশ্চেনটাকে একবার অ্যাট এ গ্ল্যান্স মনে করে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী দেখা হবে।